নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে, সিডিএস চিফ ডিফেন্স স্টাফ তিনি তো রাজনাথ সিংয়ের সাথে দফায় দফায় তিনি রয়েছেন, বিভিন্ন রকম ব্রিফিং চলছে। তার কারণ বাহিনীগুলো প্রস্তুত আছে এবং ঠিক যেরকম একটা হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুদিকেই কিন্তু ভারত কিন্তু তার ইয়েটার বিস্তৃতি ঘটিয়ে রেখেছে। এই বিস্তৃতি দেখে সবচেয়ে বেশি পাকিস্তান তো রীতিমতো নার্ভাস হয়ে গেছে, কেন একটা ন্যারেটিভ আছে। ইভেন বাংলাদেশের যে সমস্ত ইউটিউবার আছে, ওই বিএনপির প্রাক্তন সেনাকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর কর্তা, তাদের সমস্ত শ্রদ্ধা সম্মান রেখে বলছি, এটা ভারতীয় সেনাবাহিনীর ডেপটাকেই বোঝে না বা তার ফিলোসফিটাকে তো আত্মস্থ করতে পারেনি। ভারত কখনো কোনো দেশ ইনভেট করতে যায় না, ভারত ডিফেন্স করে। এখানেই তো মৌলিক পার্থক্য। চায়নাও তাই, ইনভেট করতে তারা চায় না। কিন্তু বাংলাদেশের একটা চুলকুনি আছে, বাংলাদেশের সেনাবাহিনী তারা অনেক সময় বলছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বললে ভারত তাহলে নাকি সমঝে যায়, এবং সেটা পাকিস্তানও বিশ্বাস করে। চোখে চোখ রেখে তারা করেছিল এবং নিরীহ মানুষ মারত। এটা চোখে চোখ রাখার কারণ। চোখে চোখ রেখে কোথায় গেলে দরিদ্র নিরস্ত্র হিন্দুদের উপর আক্রমণ করো। আমি বাংলাদেশের কথা বলছি, কারণ বাংলাদেশের হিন্দুদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাদের উপর আক্রমণ করো, ওটা চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলা। চোখে চোখ রেখে পাকিস্তান কথা বলে এই কারণে হচ্ছে, দেখো তোমার না হলে কাশ্মীরে কিন্তু আমি এই ঝামেলা করব। করতে করতে এর এখানে একটা বলা যায় না, এরকম সোপ অপেরাগুলোতে বিভিন্ন এপিসোড চলতে থাকে। সে এপিসোডের জমনিকা পতন ঘটেছে যেদিন পায়েলগাঁওতে এই পর্যটকদের মারা হলো। এখন পর্যটকদের মৃত্যু হয়েছে, অনেক পর্যটক বলেছেন, এবং অনেককে হচ্ছে অন্তর্বাস পড়া অবস্থায় শুয়ে থাকতে দেখা গেছে। তাদের ধর্ম চিহ্নিতকরণ করা হয়েছে। কেউ কেউ মানতে এটা নারাজ, অনেক মুসলমানও মারা গেছে বলছেন তারা, এবং তাদের নাম অবশ্য তারাও প্রকাশ করছেন না, এবং অন্যান্য ইয়েরাও প্রকাশ করেনি পূর্ণাঙ্গ নামের তালিকা। যদিও আমরা প্রথম দিনে কিন্তু একটা নামের তালিকা দেখেছিলাম যারা মৃত, এবং এই রাজ্যের যারা, সেখানে তাদের ধর্ম পরিচয় দেখা হয়েছে, পরিষ্কার এটা প্রমাণিত। বাংলাদেশে হয় কোন পাড়ায় হিন্দু থাকে, কোন পাড়ায় হিন্দু ইয়েতে তার বাড়ির কে কী করে, সব কিছু এরকম করে। তার কারণ হচ্ছে একটা বড় অংশ হচ্ছে মৌলবাদের দ্বারা দীক্ষিত, তাদের কাজই হচ্ছে এরকম খুঁজে বার করা। এই সমস্ত বিষয়গুলোকে যখন সামনে আসছে ভারতের প্রস্তুতি, তখন স্বাভাবিক যে তাহলে কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাবে? পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গেলে সত্যি কি ভারতের লাভ আছে? কিছু তো একটা হতে চলেছে। সে পিওকের অর্ধেক নিক বা পুরো নিক, মুজাফফরাবাদ তার পুরো দখল নিক, কিছু না কিছু হতে চলেছে। আবার বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দেবে না তো, তাকে আবার কেউ সমর্থন দিয়ে দেবে না তো? তাহলে তো আবার চীনের প্রবলেম হয়ে যাবে, কেন এত টাকা ওখানে ইনভেস্ট করেছে, ওই বন্দর দিয়ে মালপত্র যাবে, এবং হচ্ছে বালুচিস্তানের নিচে যে সোনার খনি, সেটা চীন তো ওখানে ইনভেস্ট করে বসে। তাহলে চীন কী হবে? চীন তাই বলছে না, পাকিস্তানও জর্জরিত। পাকিস্তান তাকে এরকম বেলুচিস্তানে এরকম সুযোগ সুবিধা করে দিয়েছে, বেলুচদের যা হোক হোক, তাতে পাকিস্তান এটা বলবে। কিন্তু এটাও বলেছে যুদ্ধ যদি হয় তাহলে ওই উপমহাদেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে। সেটা সবচেয়ে ভালো বোঝে তো পাকিস্তান। আরেকটি দেশ আছে, ভাবুন তো কে? ইরান। চাবাহার বন্দর, ইরানের থেকে ভারত যেমন উপকৃত, চীনের সাথেও সম্পর্ক, কিন্তু ইরান হচ্ছে এই মুহূর্তের পয়লা নম্বর দুশমন আমেরিকার। এবং শয়তানের অক্ষ বলেছিল না এক সময় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন, তিনি বলেন শয়তানের অক্ষ, মানে তখন উত্তর কোরিয়াকে তিনি বাগে আনতে পেরেছেন। সিরিয়া এবং হচ্ছে ইরান একেবারে সন্ত্রাসের মদতদাতা হিসাবে বলেছিলেন। ফলে পরিস্থিতি খুব জটিল হয়ে রয়েছে। যে জটিলতার কারণে সংঘর্ষ হয়েছে, ভারতের প্রস্তুতি চলছে, আর পাকিস্তানও প্রস্তুতি নিয়েছে। বলুন তো কী প্রস্তুতি নিয়েছে পাকিস্তান? সেনাবাহিনীর যত জেনারেল আছে, লাহোরি আর পাঞ্জাবিরা, তারা যে যার দেশে চলে গেছে। আসিম মুনির, তার 4টে দেশে সম্পত্তি আছে, এবং এটা বলাই হয়, এটা বই প্রচুর আছে, যে পাকিস্তান তখনই হচ্ছে গণতন্ত্রের সবক শেখে যখন তাদের জেনারেলদের ছেলেমেয়েরা যখন আমেরিকান বা ব্রিটেনের ইউনিভার্সিটিতে পড়তে যায়,
তখন অন্যান্য দেশের তারা বলে যে কি দেশ তোমাদের, একটা নির্বাচন করতে পারো না, আর্মির হাতে সমস্ত ক্ষমতা, এটা কোনো একটা দেশ হলো? এটা যখন বলে তখন তারা বাড়িতে এসে বলে ড্যাডি এই সমস্ত শোনা যেতে পারে না, বাবু এই সমস্ত শোনা যেতে পারে না, এগুলো কি হচ্ছে? তখন একটু পাকিস্তান হয়তো নড়ে চড়ে বসে। আর বাদ বাকি পাকিস্তানিদের যা হোক, তারা একবেলায় কিছু এক মানুষ আরেক মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে তার জিনিসপত্র কেড়ে নেওয়ার জন্য। বাদ বাকি আর্মির যারা ল্যান্স নায়ক, সুবেদার, হাবিলদার যারা রয়েছে তারা মরে মরুক, তাদের নেই। ফলে পাকিস্তানেও একটা কিন্তু প্রস্তুতি নিয়েছে। ভারতের প্রস্তুতি একরকম, পাকিস্তানের প্রস্তুতি একরকম। অনেকে এটা মানতে চাইছেন না বা নয়, তবে কিন্তু এটা বিভিন্ন মহলে ঘুরছে যে পাকিস্তানের যারা রাষ্ট্রপ্রধান জারদারি হোক, সেনাবাহিনীর প্রধান হোক, তারা বিভিন্ন দেশে রয়েছেন, একদিকে নেগোসিয়েশনস করছেন, যদি কিছু ফান্ড পেয়ে আবার কিছু অস্ত্রশস্ত্র কেনা যায়, তাতে কিছু পয়সা ছাড়া কিছু বোঝে না পাকিস্তান, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। তাই প্রথমে একটা প্রতিবেদন নেব, সেই প্রতিবেদনে আমরা দেখাবো যে অনেকে কিন্তু আর্মি থেকে পদত্যাগ করছেন। এর মতো পরিস্থিতিতে কেই বা চাকরি করতে চায়। তাই প্রতিবেদন নিয়ে আসবো হচ্ছে আজকের বিশ্লেষণে। পেহেলগাঁও হামলা ও নিরীহ ২৬ পর্যটককে হত্যা উস্কে দিয়েছে ভারত পাকিস্তান দ্বন্দ্বকে। সেই দ্বন্দ্ব নিয়েছে প্রতিশোধের চেহারা। পাকিস্তানের হিংসা হত্যার পাল্টা ভারত নিয়েছে আক্রমণাত্মক মনোভাব। এদিকে ভারতকে ভাঙতে পাকিস্তান জুড়ে একাধিক নেতৃত্বের তর্জন গর্জন। রাষ্ট্রপতির পুত্র তথা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি থেকে প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ কিংবা রেলমন্ত্রী হানিফ আব্বাসি, প্রত্যেকের মুখেই যুদ্ধের হুঁশিয়ারি, রক্ত সিন্ধু বইয়ে দেওয়ার হুঙ্কার কিংবা ১৩০টি পরমাণু বোমা ভারতের দিকে তাক করে রাখা হয়েছে বলেও মন্তব্য উঠে আসছে পাকভূম থেকে। हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। তবে এত সব তর্জন গর্জনই সার। ভারত বনাম পাকিস্তানের যুদ্ধং দেহি মনোভাবের মধ্যেই অবস্থা আরো টালমাটাল পাকিস্তানের। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যুদ্ধের আতঙ্কে ভুগতে থাকা পাকিস্তানের সেনার মনোবল তলানিতে ঠেকেছে। পাক সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন হাজারেরও বেশি জওয়ান, কমপক্ষে ২৫০ জন সেনা অফিসার এবং ১২০০ পাক সেনা ইস্তফা দিয়েছেন। এদিকে সেনা একজোট হয়ে আছে তা প্রমাণ করতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাদের গ্রুপ ছবি পোস্ট করছেন। এক কথায় প্রত্যাঘাতের আতঙ্কে কাঁপছে পেহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের হত্যার মদতদাতা পাকিস্তান। যে কোনো মুহূর্তে ইসলামাবাদের বুকে নেমে আসতে পারে ভারতের মৃত্যুবাণ। এহেন ডামাডোলের মাঝে নিখোঁজ পেহেলগাঁও হামলার ইন্ধন দাতা পাক সেনাপ্রধান আসিম মুনির। জল্পনা শুরু হয়েছে তিনি নাকি পাকিস্তান ছেড়ে সপরিবারে বিদেশ পালিয়েছেন। পেহেলগাঁও কাণ্ডের পর মুনির এভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে সমালোচনা। এই সেই আসিফ মুনির যিনি কিনা দ্বিজাতির তত্ত্ব উস্কে দিয়েছিলেন কিছুদিন আগেই। পেহেলগাঁও হামলার আগে মুনির বলেছিলেন কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না। বারবারই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের মাটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাক সেনা। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টরে ওই গুলি চলে, যার জবাবও দিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে কেন্দ্র আরো এক বড় পদক্ষেপ নিয়েছে। ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাক ইউটিউব চ্যানেল। কেন্দ্রীয় সরকারের অভিযোগ পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিতে ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে
বিভ্রান্তিকর, উস্কানিমূলক, সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচার করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ডন নিউজ, সামা টিভি, আরই নিউজ, জিও নিউজ সহ 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। বাংলাদেশের মতোই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সুযোগ সন্ধানী চীন। সেই চেষ্টায় জল ঢেলে পাল্টা পাকিস্তানকে কোণঠাসা করছে ভারত সহ বিশ্বের একাধিক দেশ। পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার দাওয়াই তৈরি করছে ভারত। সে কথা আগেই স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বন্ধু মোদীর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা দিয়ে মার্কিন বিদেশ দপ্তরের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। দ্বিজাতি তত্ত্ব নিয়ে আপনাদের কাছে প্রায় প্রথম দিন থেকে যেন আসিম মুনির যেদিন এই মন্তব্যটা করলো তার দুদিন পরে এরকম ঘটনা, সেখানে ভয়ঙ্কর ডিসাইসিভ এই মন্তব্যটা। তা আসিম মুনির এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড এবং যার দ্বারা তিনি পরিচালনাটা করেছেন, এটা তো কোনো সন্দেহ নেই। নানা রকম ভার্সন এলো, আসিম মুনিরের এই বক্তব্য তো ফেরত আসবে না, যেখানে যে ডিসাইসিভ কথা তিনি বলছেন। দ্বিজাতি তত্ত্ব মানুষ এটাকে, কিন্তু দ্বিজাতি তত্ত্বকে যেভাবে উস্কে দিয়ে যে ঘটনাটা ঘটেছে তার জের সামলাতে এখন হবে আসিম মুনিরকে। কি পরিণতি অপেক্ষা করছে আসিম মুনিরের? এই ধরনের মানুষ যতক্ষণ অবধি সেনা প্রধান থাকবে পাকিস্তানে, ততক্ষণ অবধি ভারত আদপে বা জম্মু কাশ্মীর বা বিভিন্ন প্রান্তে কখনোই নিরাপদ হবে না। কেন যে বারবার এই ধরনের কথাই বলবেন যে দ্বিজাতি তত্ত্ব, মুসলমান কিছুতেই হিন্দুর সাথে থাকতে পারে না, থাকা সম্ভব নয়, তার কৃষ্টি সংস্কৃতি সব আলাদা। এই এত আলাদা 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 বলতে বলতে পাকিস্তান এই দ্বিজাতি তত্ত্বের যে ভয়ঙ্কর বীজটা তৈরি করে গেছে, এবং তিনি ভেবেছিলেন এইগুলো বারবার একই জিনিস বলতে থাকবো এবং একই বারবার হচ্ছে লাভ পাবো। এবার হবে লোকসানের গর্তে ঢুকতে হবে পাকিস্তানকে। কিভাবে? দেখতে থাকুন পুরো এপিসোড। রয়েছেন ডক্টর প্রদীপ্ত রায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, এবং রয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক এবং তার সাথে রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিমান সেনগুপ্ত। আমি দীপ্তিমান বাবুকে বলবো যে এই আসিম মুনিরের উপর আমার ভয়ঙ্কর একটা ক্রোধ তৈরি হয়ে গেছে। ক্রোধ ভালো নয়, কিন্তু তৈরি হয়েছে এই মন্তব্যটা সেদিন থেকে হজম করতে পারছিলাম না, এবং মনের মধ্যে একটা শঙ্কা তৈরি করছিল যে এটার পরিণতি কিভাবে হতে পারে। পাহেলগাঁওর ঘটনার দুদিন আগে একটা মামুলি একটা মিটিংয়ে এই কথাটা তিনি বলছেন, এবং সেটা সারা বিশ্বে ছড়িয়েছে এবং ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, মানে একেবারে ভয়ঙ্কর। এই আসিম মুনির রয়েছে এবং শোনা যাচ্ছে তিনি এখন বিভিন্ন দেশে, তার প্রচুর বিপুল সম্পত্তি, অ্যাজ ইউজুয়াল পাকিস্তানের জেনারেলদের যা হচ্ছে স্বভাব চরিত্র, বিভিন্নভাবে লুটপাট, ডোনেশন নিয়ে আসা সন্ত্রাসবাদ দমনের নামে, এবং সারা পৃথিবীতে সেই সম্পত্তি দিয়ে সম্পত্তি তৈরি করা। কি হতে চলেছে এই আসিম মুনিরের? এটা একটা প্রথম। এবং ভারত এখন যে জায়গায় কিভাবে আপনি দেখছেন, একটা কি পুরো মিলিটারি সজ্জাটাকে এমনভাবে এক্সক্যালেট করে রাখা আছে যে কারণে ভারতের কাছে এখন কি টোটাল অর্থনৈতিক অবরোধ বা ওই যুদ্ধটাই কি ভারত প্রেফার করছে? দেখুন, পুরো ব্যাপারটাকে আমি দুটো ভাগে ভাগ। প্রথম ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে, সেটা হচ্ছে ওরে তিনটে জিনিস, তো একটা হচ্ছে লাহোরি চিকেন, আর একটা হচ্ছে লাহোরি চুরান, আরেকটা লাহোরি দিয়ে বলতাম আমার মাধ্যমে বলা যায়। আপনি একটু মাইকটাকে একটু মুখের সামনে নেবেন, একটু শুনতে অসুবিধা হচ্ছে। বললাম লাহোরের তিনটে জিনিস বিখ্যাত, একটা হচ্ছে লাহোরি চিকেন, হ্যাঁ, লাহোরি চুরান, হ্যাঁ, আর হচ্ছে লাহোরি দিয়ে, সেটাও দিয়ে বললাম না, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ।
বিষয়টা হচ্ছে ওরা এই প্রোডাক্টটাকে বিক্রি করেছে সারা বিশ্বব্যাপী। লক্ষ্য করুন, যারা পাকিস্তানের পক্ষ থেকে মন্তব্য করছে, একজন হচ্ছে রেলমন্ত্রী, যিনি তার রেল পর্যন্ত রক্ষা করতে পারে না। বালুচিস্তানে যে একটা পুরো ট্রেন হাইজ্যাক হয়ে যাচ্ছে, সে তার ট্রেন রক্ষা করতে পারছে না। সে বলছে যে সমস্ত মানে পারমাণবিক হেডগুলো ভারতের দিকে করা আছে 130টা। তো ওখানকার প্লেয়ার কথা বলছে, কিন্তু যাদের কথা বলা উচিত, আসিম মুনিরের কথা বলা উচিত, ওখানকার প্রাইম মিনিস্টারের কথা বলা উচিত, রাষ্ট্রপতির কথা বলা উচিত, তারা কেউ কিছু করছে না। রাষ্ট্রপতি আছে কি দেশে? না, নেই তো, সে তো দুবাইতে। আমি সেটাই বলছি, সে তার ছেলেকে, মানে ছেলের বউঠও যারা আছে প্রত্যেককে নিয়ে পার করে দিয়েছে। এরা সবাই এখন এইসব লোকজন পার করার মধ্যে আছে। আর হচ্ছে মানে প্রাইম মিনিস্টার এখন কি বলে, প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি হচ্ছেন সেনা প্রধানের স্পোক্স পারসন। সেনা প্রধান নিখোঁজ। আর সেনা প্রধানের যে কাজটা, সেটা হচ্ছে অর্থ সংগ্রহ করা। আমি আপনাকে পরিষ্কার বলছি, পাকিস্তান এফএটিএফ এর একেবারে গ্রে লিস্টে যাচ্ছে এরকম সম্ভাবনাটা প্রবল। একটা যুদ্ধের আবহ না তৈরি করলে পরে সেইটা আর সম্ভব হচ্ছে না। এক, আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত, প্রায় $70 বিলিয়ন চায়নার ডুবে গেছে এই সিপ্যাক কেন্দ্র করে। প্লাস আমাদের পূর্ব পাশে বাংলাদেশের যে অংশটা আছে, বাংলাদেশের এই অংশটাতে কিন্তু মায়ানমারে চীনের একটা ভালো অংশ, ওখানে প্রায় $3-4 বিলিয়ন ওটাও ডুবে আছে। তো এই মুহূর্তে ওদের বাঁচার জন্য দুটো পথ খোলা আছে, এবং তার মধ্যে একটা পথের কথা ওরা বলে দিয়েছে অলরেডি, যে আমরা এই সব কাজ করেছি, তার পেছনে ব্রিটেন এবং আমেরিকার উৎসাহ ছিল। একদম ইশাকদারের এই মন্তব্যটার একটা তীব্র প্রতিক্রিয়া কিন্তু আমেরিকা এবং ইউরোপে হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওরা এই যে মন্তব্যটা করেছে, এই মন্তব্যটার মধ্য দিয়ে ওরা মানে বোঝাতে চাইছে যে ওরা হচ্ছে সাধু, এবং এর ফলে যদি আমেরিকা এবং মানে ব্রিটেন কিছুটা চুপ করে, এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। কিন্তু ভারতবর্ষের উদ্দেশ্যটা কি? ভারতবর্ষের উদ্দেশ্যটা হচ্ছে, একেবারে প্রথম দিন থেকে বলছি, ভারতবর্ষের উদ্দেশ্যটা হচ্ছে একেবারে অ্যাডভান্স স্টেজে পাকিস্তান, যেটা এতদিন আমেরিকার সঙ্গে সহবাস করেছে, এখন চীনের সঙ্গে সহবাস করে প্রায় মানে একেবারে অ্যাডভান্স স্টেজে আছে, এবং এই মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা ডেলিভারি কিছু হবে। আমি আপনাকে এর আগের দিনও আপনার এই মানে চ্যানেলে আমি একটা কথা বলেছি, যে পাকিস্তানের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে ভাঙতে হবে। ভারতবর্ষ সেই কনসেপ্টটাকে ভাঙার চেষ্টা করছে। এক। দ্বিতীয়ত আরেকটা বিষয়, যেটা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে চায়নার অল্টারনেটিভ হচ্ছে ভারতবর্ষ, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। সেই ভারতবর্ষকে ওরা কোনো না কোনো ভাবে এনগেজ করার চেষ্টা করছে। আর ভারতবর্ষ এটাতে এনগেজ হবে না। তার কারণটা হচ্ছে, এই যে ধরুন আজকের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে শ্রীনগরে যেটা ইউনাইটেড নেশনস এর অফিস আছে, ভারত সরকার সরাসরি বলে দিয়েছে যে আপনারা এই অফিস গোটান, এই অফিসের, আমাদের এখানে একটা সার্বভৌম দেশ, এবং কোনো রকম সমস্যা নেই, আপনারা এখান থেকে অফিস ওঠান। ন্যাচারালি। হ্যাঁ, মানে এটা একটা অবশ্যই ভারতের একটা দৃঢ় পদক্ষেপ হিসেবে এটা চিন্তা হবে। তার কারণ সিমলা চুক্তি পাকিস্তান ভঙ্গ করেছে, তখন সব চুপ। আর সেখানে রাষ্ট্রসংঘ এখন তো নেই। এখন পরিস্থিতি দ্বিপাক্ষিক এই সম্পর্কের ক্ষেত্রে যদি সিমলা চুক্তি অনুযায়ী পরিস্থিতি বেগতিক থাকে, রাষ্ট্রপুঞ্জ মধ্যস্থতা করতে পারে, তার জন্য অফিস খুলে বসেছিল। অফিস খুলতে হবে না। এক্স্যাক্টলি, আমি সেই জায়গা থেকেই বলছি যে এরা কিন্তু মানে এখন কিন্তু ভারতবর্ষ সম্পূর্ণভাবে ডিপ্লোম্যাটিক্যালি যেভাবে আক্রমণটা করছে, তাতে পাকিস্তানের পাশে এসে কেউ দাঁড়াবে সরাসরি ভাবে, তাহলে সে কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবে। প্রথম কোণঠাসা করার যে জায়গাটা, দ্বিতীয় যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা, পাকিস্তানে খিদের জ্বালাটা, সেটা ওটা একটু পরে আসছি। মানে ধীরে ধীরে নিশ্চয়ই আপনাদের কাছে আনফোল্ড করব। এবং দীপ্তিমান বাবু, একটা জিনিস তো জানতে, আপনি বাংলাদেশের কথা বললেন, তো বাংলাদেশের জামাতের আমির তিনি আবার চীনকে একটা এই বিপদের দিনে একটা বার্তা পাঠিয়েছেন, আপনারা এক কাজ করুন, আরাকানটাকে স্বাধীনতা দিয়ে রোহিঙ্গাদের পাঠিয়ে দিন। কে যে কি অবস্থার মধ্যে গিয়ে পড়েছে বাংলাদেশ, মানে খুব কঠিন অবস্থা। চীন পড়েছে হচ্ছে নিজের জ্বালায়, চারিদিকে ইনভেস্টমেন্ট করে এখন এক পরিস্থিতি, তার মধ্যে জামাতের আমির বলেছে আপনি ওটাকে করে এবারে কত তাড়াতাড়ি রোহিঙ্গাদের ওখান থেকে ভাগাতে পারে এই পরিস্থিতি। আসবো এই সমস্ত বিষয় নিয়ে। আমি একটু জ্যোতির কাছে জানতে চাইবো। এই তো ঠিক কথা, কিন্তু
একটা দেশবাসীর মধ্যে কিন্তু একটা রয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেখো দেশবাসীকেও আশ্বস্ত করা দরকার আছে। অনেকে কিন্তু এই যে কূটনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, FATP এগুলো বুঝবেন না। যেটা বুঝতে তারা চান যে একটা যোগ্য জবাব, সেটা কি সেটা নয়। যেমন একটা সার্জিক্যাল স্ট্রাইক অনেক পরে বুঝেছিল বিষয়টা কি। এখনো যে মূল যারা করেছে তাদের কিন্তু একজনকেও ধরা যায়নি, এটা একটা বড় পয়েন্ট। এবং দুই হচ্ছে যে গোটা মানে দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটা এরকম হচ্ছে যে মুসলমান সম্প্রদায়ের উপর আক্রমণ হানার ঘটনা বা কাশ্মীরি স্টুডেন্টদের, এই জায়গাটায় একটা কেন্দ্রের সরকারের যেহেতু রয়েছে তার মুখপাত্র হিসাবে একটা নিশ্চয়ই বক্তব্য এই ক্ষেত্রে ডিমান্ড করে। সেটাই আমি জানতে চাইবো যে কেন এটা মানে হবে। পাকিস্তান তো এটাই চাইছে, ভারতের মধ্যে আবার একটা ডিভিশন যেন তৈরি করে দিতে চায়। কোথাও কি এই জায়গাটায় একটা মানে বার্তা তো একটা যাওয়া উচিত যে এটা ঠিক নয়? না, নিশ্চিতভাবে ঠিক নয়, কিন্তু এর মধ্যে অনেকগুলো কিন্তু আছে, কোট আনকোট। কিন্তুগুলো হচ্ছে, ধরুন এই যে জঙ্গিগুলো আসলো, এই জঙ্গিগুলো কে, কারা বা কে কে আপনার লোকাল শেল্টার দিয়েছিল? এটা তো লোকাল শেল্টার ছাড়া তো পসিবল নয়। এই যে লোকাল শেল্টার যারা দিয়েছে তাদের মানসিকতা, এই মানসিকতার লোক যদি আপনার ঘরের ভিতরে ঢুকে বসে থাকে, তাহলে আজকে আপনি যতই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেন না কেন, আপনার তো ঘরের ভিতরে যদি আপনার শত্রু থাকে, ঘরের ভিতরে যদি আপনার গাদ্দার থাকে, তাহলে আপনি কোনোদিনই সাকসেসফুল হতে পারবেন না। আজকে আপনি বলুন যে যারা যারা আজকে বলছে যে এই যে কোথায় প্রবলেমটা, দেখুন প্রবলেমটা হচ্ছে যারা আজকে সন্ত্রাসবাদীদের ধর্ম দেখতে পাচ্ছে না। অনেকে বলছে সন্ত্রাসবাদীর ধর্ম হয় না, কিন্তু ইন্টারেস্টিংলি যারা আজকে আপনার ধর্ম দেখে দেখে মারলো, তারা কিন্তু তাদের ধর্ম বলে দিয়েছে। তারা কিন্তু নিজেরাই বলেছে আল্লাহু আকবার, কল্লামা পড়, তারা নিজেরাই বলছে তাদের ধর্ম কি। অথচ আমাদের দেশের তথাকথিত সেকুলার মানে কোট আনকোট সেকুলার পলিটিশিয়ান, তারা দেখতে পায় না তাদের ধর্ম, কিন্তু তারা কিন্তু নিজেই বলে দিচ্ছে তাদের ধর্ম। এই যে দেখতে পায় না, নাকি একটা মানসিকতা রয়েছে, যে মানসিকতা হচ্ছে ঘুরিয়ে মৌলবাদ সন্ত্রাসবাদীদেরকে সাপোর্ট করা। এই মানসিকতা যতক্ষণ না পর্যন্ত পরিবর্তন হবে সুজিতদা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাকিস্তান কিন্তু শুধুমাত্র রাষ্ট্র নয়, পাকিস্তান একটা মানসিকতা। আর এই মানসিকতা যে কদিন থাকবে সে কদিন কিন্তু ভারতবর্ষের কিন্তু মানে সমস্যার দিকে যাবে। আমাদের বক্তব্য হচ্ছে পাকিস্তানকে যেমনভাবে ধ্বংস করার প্রয়োজন রয়েছে, তেমনিভাবে পাকিস্তানের মানসিকতা বা পাকিস্তান যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্টকে ধ্বংস করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি বলুন যে এই যে লোকগুলো এরা দেখতে পায় না, শুনতে পায় না যে ওই সন্ত্রাসবাদীদের ধর্ম নেই, কি হয় এদের কানে প্রবলেম। এই যে ধ্বংসের কথাটা বলে, ধরো একটা কনসেপ্ট বা একটা ধারণা, তার পেছনে তো একটা মতাদর্শ কাজ করছে, ইসলামিক মতাদর্শ, যেটাকে হয়তো একটা মানে একটা জঙ্গি রূপ নিচ্ছে। এই মতাদর্শকে তুমি ধ্বংস করবে বা এই কনসেপ্টটাকে ধ্বংস করবে কি করে? কারণ পাকিস্তান এই কনসেপ্টের উপরই দাঁড়িয়ে গেছে। এই কনসেপ্ট নয় সুজিতদা, আমি আপনাকে বলছি, ধরুন আপনি একজনকে মারলেন, একজন কাউকে হত্যা করলো, আমরা প্রথমে কি করা উচিত যে সেই লোকটা কেন মারলো, তাকে যে মারলো তাকে শাস্তি হওয়া, তার ফাঁসি হওয়া উচিত, এটাই তো বলবো। নাকি আমরা এটাই বলবো যে না সেই লোকটাকে মারলো তার কারণ ভোট সামনে আসছে, সেই লোকটা হচ্ছে তার মানে লোকটার হচ্ছে বর্ণ ধর্ম এরকম ভাবে মন্তব্য করা উচিত না, নাকি আমরা বলবো নিজস্ব কোনো স্বার্থের জন্য করেছে। অর্থাৎ এই যে আপনার ঘুরিয়ে পেঁচিয়ে জঙ্গি বা সন্ত্রাসবাদীদেরকে সাপোর্ট করা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে পাকিস্তানের মানসিকতা। এই পাকিস্তানের মানসিকতার জন্যই এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল। এই মানসিকতা আপনার এই জিন্নার ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার বুকে যেদিন হিন্দু নিধন যোগ্য হয়েছিল, এই মানসিকতার জন্য। নোয়াখালীতে যেদিন আপনার হিন্দু দেখে দেখে হত্যা করা হয়, এই মানসিকতা। আজকে সেম মানসিকতায় মুর্শিদাবাদের হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, সেম মানসিকতা আপনার পেহেলগাঁওতে হিন্দুদেরকে দেখে দেখে হত্যা করা হয়েছে, সেম মানসিকতা। এই মানসিকতার বদলটা আনা দরকার। একাধারে যখন জঙ্গিরা আপনার উদ্দাম নৃত্য করছে, পাকিস্তানি স্পন্সর টেররিজম, আপনার পাকিস্তানি আর্মি তার সহায়তা করছে ডাইরেক্টলি, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের পলিটিশিয়ানরা যখন এইরকম ভাবে পাকিস্তানের মানসিকতা নিয়ে তারা আপনার চলাফেরা করেন, তখন কিন্তু ভারতবর্ষের টু ফ্রন্ট ওয়ার, এই পাকিস্তানের মানসিকতা সম্পন্ন লোকজন এবং পাকিস্তান রাষ্ট্র দুটোই কিন্তু আমাদের শত্রু। আমি এটা মানে এটা যে কোথাও একটা জায়গায় ধরুন না, এই যে আমার যেটা মনে হয়, আমার জ্ঞান বুদ্ধিতে যেটা মনে হয়, নিজের দেশের সুরক্ষাটাকে খুব না, পাকিস্তান একটি রোগ স্টেট,
সেই যে যে জিনিস করতে পারে সেটা তুমি কল্পনাও অনেক সময় আমরা আনতে পারি না কোনো একটা নির্দিষ্ট, এবং এই দেশে যেহেতু সাংবিধানিকভাবে একটা সেকুলারিজম গৃহীত হয়ে রয়েছে, ফলে এই ধরনের চর্চাটা তো নেই, যেটা পাকিস্তানের পক্ষে একটা বিরাট অ্যাডভান্টেজ আছে। তো সেই জায়গায় সুরক্ষা ইয়েটা মানে একটা বিরাট ভারতবর্ষের এই যে সীমানা, সেই সীমানাকে সুরক্ষা দেওয়ার জন্যে আমার মনে হয় প্রফেশনাল আরও বেশি দক্ষতা বাড়ানো, এই জায়গাগুলো নিজেদের দরকার। তো কিন্তু সাথে সাথে যারা কাশ্মীরি পণ্ডিতদেরকে ভাগিয়েছে, কাশ্মীরি না, পণ্ডিত সেদিনও কেউ রক্ষা করতে পারেনি, ওখানকার Exactly. পুলিশ মিলিটারি আদালত পারবে না। তো আমি তো নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখেছি সুজিত দা, কেউ পারেনি। তার কারণ হচ্ছে আমি কোনো কাউকে দোষ দিচ্ছি না। ধরুন আমি শুনলাম সেদিন গিয়ে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাসের আর চন্দন দাসের বাড়িতে দাঁড়িয়ে তারা বলছে 9টা থেকে 10টা সকাল, যখন 2000 লোক নারায়ণ তাকবীর করতে করতে আসছে, তখন আমাদের হাতে তো কোনো কিছু নেই, হঠাৎ করে আমার বাড়ির থেকে আমার স্বামী আর আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে দিল। আপনি কি করবেন? ওই জায়গায় জ্যোতি চ্যাটার্জিও থাকতে পারে, সুজিত চ্যাটার্জিও থাকতে পারে, তারা তো অসহায়। মানে আমরা যদি ওখানে থাকতাম একই জিনিস আমাদের সাথে হতে পারতো। এই জিনিসটা যে কালকে আপনার সাথে হবে না, আমার সাথে হবে না। উইপেনাইজড আর কি। তুমি তো ইসরায়েলে গবেষণার কাজে ছিলে, এই যে একটা যখন ক্ষুদ্র জাতিগোষ্ঠী বা একদিকে কেউ উইপেনাইজড, ধর্ম নিরপেক্ষ দেশে থেকে সে উইপেনাইজড, এক্স্যাক্টলি, আরেকজন নন উইপেনাইজড, এক্স্যাক্টলি এরকম অবস্থায় দাঁড়িয়ে খুব পরিস্থিতি জটিল। এই জটিলতার মধ্যে থেকে দাঁড়িয়ে রাজনীতি তো থেমে থাকবে না, স্বাভাবিকভাবে এমনি বিজেপির উপর একটা হিন্দুত্বের ট্যাগ আছে, বিভিন্ন রকম ঘটনা প্রবাহ আছে, আর ভারতবর্ষের সেকুলারিস্টদের একটা ধারাবাহিক ট্র্যাডিশন আছে। ইসলাম, এদেশের মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আবার এই সংখ্যালঘু তত্ত্বটা গিয়ে আবার মুখ থুবড়ে পড়ে যখন বাংলাদেশের আসে, কেন বাংলাদেশের একটা এই ভাষার নৈকট্য বা এই কেউ কেউ হয়তো এই কল্পনাতেও থাকেন যে 3টি প্রস্তাবের মতো একটি প্রস্তাব অখণ্ড বাংলা, তাহলে তো আবার হিন্দু সংখ্যালঘু হয়ে যায়। সেখানে আবার এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই নিয়ে একটা হচ্ছে, এই যে জনসংখ্যার বিভিন্ন জায়গায় এই জটিল পরিস্থিতি, ফলে ন্যারেটিভের একটা খুব বড় প্রয়োজন আছে। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, আমি মুর্শিদাবাদে হিন্দু সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের নিয়ে কোনো সেকুলার কথা বলবে না। হ্যাঁ, এবং নন উইপেনাইজড, হ্যাঁ, প্রত্যেকেই, তার কারণ হচ্ছে কণ্ঠীর মালা অনেকেরই তারা ধারণ করেন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী। এটা নিয়ে না ভাবনাটা, এটাই কি আমাদের দেশের মানে বিশ্বব্যাপী যাই না, যারা মার্কসিস্ট বা যারা রয়েছেন মানে ওয়েস্টার্ন থট প্রসেসে যারা এদেশে কমিউনিস্ট বা সেকুলার, সেই প্রসেসে কি এরকম কি তারতম্য করা এরকম কিছু রয়েছে? আমি অনেক দিন আগে রাষ্ট্রবিজ্ঞান যখন ছাত্রাবস্থায় পড়েছিলাম, সেই সময়টা আমার ঠিক মনে নেই, নতুন মানে কারিকুলাম বা এগুলো থেকে এইভাবে রয়েছে, না হলে এই বিবাদ কেন? না হলে এরকম ন্যারেটিভ, বোকা বোকা ন্যারেটিভ নিয়ে আসা হচ্ছে সেকুলারিজমের নামে। আমি একটু এই ব্যাপারটায় প্রদীপ্ত রায়কে একটু আলোকপাত করতে বলবো। অনেকগুলো প্রশ্ন আপনি না, অনেকগুলো প্রশ্ন না, প্রশ্ন একটাই, আপনি একটা করে, আপনি প্রফেসর মানুষ, একটা করে নিতে পারেন। একটা হচ্ছে যে সংখ্যালঘু, যেটা জ্যোতিদা বলছিলেন যে হ্যাঁ ঠিকই, ভারতবর্ষের যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে সংখ্যালঘু তারা সংখ্যালঘু নয়, যারা রাজ্যে সংখ্যালঘু তারা সংখ্যালঘু নয়। তাহলে তো জম্মু অ্যান্ড কাশ্মীরে বা মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু হিসেবে গণ্য হতো, তা নয়। এটা নিয়ে গোটা পৃথিবীতে যারা সংখ্যালঘু তারা সংখ্যালঘু নয়। উপাধ্যায়, তিনি সুপ্রিম কোর্টে মামলাও লড়েছিলেন, কিন্তু সেভাবে ওই মামলাটার কোনো অগ্রগতি নেই। বল, গোটা পৃথিবীতে যারা সংখ্যালঘু তারাও সংখ্যালঘু নয়। ইউএন চার্টারে বলা আছে যারা 1.5% অফ দ্য পপুলেশন অফ আ পার্টিকুলার কান্ট্রি তারা সংখ্যালঘু হবে। তো আমাদের দেশে ঘটনাচক্রে পার্সি, জৈন এদের সংখ্যালঘুত্বটা যতটা গুরুতর তার থেকে অনেক বেশি গুরুতর যারা ডমিনেন্ট সংখ্যালঘু তারা। এটা গেল আপনার প্রশ্নের প্রথম উত্তরটা। দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে আপনি যদি সোশ্যাল সায়েন্সের যে ন্যারেটিভ সেইটাকে দেখেন, সেটা আজকের যুগে দেখবেন যে মোটামুটিভাবে কন্ট্রোলড হচ্ছে ইউএস বেসড ইউনিভার্সিটিগুলো দিয়ে, যেখানে ওকিজম ব্যাপারটা ইজ অন রাইজ, ক্রিটিক্যাল থিওরি যেটা কালচারাল মার্কসিজমের কথা বলে, যেখানে গিয়ে খানিকটা হলেও মুসলিম অ্যাপিজমেন্টের একটা জায়গা তৈরি হয়ে যায়, যেখানে টেরোরিজমকে জাস্টিফাই করা হয়, যেখানে পলিটিক্স ইন দ্য নেম অফ ইসলাম রিলিজিয়ানকে জাস্টিফাই করা হয়, কিন্তু অন্য রিলিজিয়ানের নামে সেটাকে জাস্টিফাই করা হয় না, ন্যাশনালিজমকে খারাপ বলা হয়। মানে ইসলাম হচ্ছে পীড়িত দরিদ্রের ধর্ম,
এরকমটা একটা ক্রিশ্চিয়ানিটি, জিউ, হিন্দু এগুলো হচ্ছে এরা শোষক নরাধম, এরা শোষক, এরা নরাধম, শোষক, নরাধম। আচ্ছা। ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি যদি ফ্যাক্টের সাথে চেক করেন, একটা জাস্ট ছোট কথা বলবো, আমি সেটা হচ্ছে একজন একটু এই জায়গাটা একটু আপনি মনে রাখবেন। আমি একটু দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, কর্নেল, ভারতীয় মিলিটারির একজন অত্যন্ত সেরা সন্তান। কার্গিল যুদ্ধের সময় তার পরাক্রম দেখা গেছে, আর্টিলারিতে তার ব্যুৎপত্তি। আমি একটু দীপ্তাংশু চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইব, এইটা হচ্ছে যে ঠিক কি, মানে যুদ্ধের তো অনেক রকম স্ট্র্যাটেজি আছে বা নানা রকম রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ঠিক কোন স্টেজে রয়েছি বলে মনে করছেন? সুজিত দা, আমরা এখন ক্যালিব্রেট হবে, এখন আমরা একদম ভেরি প্রিলিম স্টেজে আছি। এই প্রিলিমিনারি স্টেজ দেখে পাকিস্তানের যে অবস্থা হয়েছে তাতে ভারতের মনে হয় আমরা যারা সাধারণ নাগরিক তাদের হাসি লাগছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত নৌবাহিনী এবং এয়ারফোর্স এবং সামরিক বাহিনী এদের শুধু অফ অ্যালার্টে পাকিস্তানের ঘাম বেরিয়েছে। এবং যে বিভিন্ন জায়গায় দেখছি যে সামনে সাধারণ পাকিস্তান নাগরিককে ওরা ঢাল হিসেবে ব্যবহার করছে। যেমন লাহোরে আমরা দেখতে পেয়েছি যে ওখানে লাহোরে যে আর্টিলারি গানগুলো নিয়ে গেছে সেটা জনবহুল এলাকায় সেই আর্টিলারি গানগুলো প্লেস করছে। ওরা তাক করে আছে অমৃতসরের দিকে, যেটা 36 কিলোমিটার সবচেয়ে কাছে এবং 56 কিলোমিটার সবচেয়ে দূরে, যেটা 8টি গানের রেঞ্জের মধ্যে। সেখানে ওরা কি করবে, একটা আর্টি যদি ফায়ার করে অমৃতসরে, তখন ভারতে 100খানা ফায়ার ইউনিট আর্টিলারি গোলা ফায়ার আসবে লাহোরের ওপর। এটা জনবহুল এরিয়ায় পড়বে, কিন্তু সাধারণ পাকিস্তান নাগরিকের সামনে ওরা ঢাল হিসেবে রাখবে, যাতে পাকিস্তানের সাধারণ বাড়ি মানুষ তাদের ক্ষতি হয়। এবং ওরা দৌড়ে তখন ইউএসএ অথবা ইউএনএ যাবে, বলবে ভারত আমাদের সবাইকে শেষ করে দিল। অ্যাকচুয়ালি ওরা পুরো হামাস এবং হামাস মডেলটা ওরা ফলো করছে, এই টেমপ্লেটটা ফলো করছে। তবু এখনো যে অবস্থা, এটা একদম ক্যালিব্রেটেড, একদম এসকালেট হয়নি। ইট ইজ এট এ ভেরি প্রিলিম স্টেজ। এখন অনেক দেখার বাকি আছে, অনেক দেখার বাকি আছে, বিশেষ করে লাইন অফ কন্ট্রোল, ওয়েস্টার্ন কমান্ড এবং নর্দার্ন কমান্ডে। এইরকম পরিস্থিতি তো মানে যখন কার্গিলের সময় এরকম ছিল না, মানে সেখানে তো এখন আমার একটা প্রশ্ন, এই এলওসিটা তো এখন আর মানার তো কোনো ব্যাপার নেই, কারণ পাকিস্তান নিজেই সিমলা চুক্তি বাতিল করে দিয়েছে। তাহলে এই মুজাফফরাবাদ বা যেখান থেকে এই টেরোরিজমটা পরিচালিত হয় সেখানে কি কিছু হতে পারে? সেখানে এতটা জনবহুল পরিস্থিতি নয়, এই জায়গা থেকে একটা বিভিন্ন প্রশ্ন যাচ্ছে, সেই কারণে আপনাকে যাচাই করে নিতে চাইছি। হ্যাঁ সুজিত দা, আপনি একদম ঠিক বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ঝিলামের বাঁধের জল আমরা ছেড়ে দিয়েছি এবং মুজাফফরবাদের রাতারাতি প্রায় বন্যা কবলিত এরিয়া। দ্বিতীয়ত যে 41টা লঞ্চ প্যাড আমরা দেখেছিলাম, সেই 41টা লঞ্চ প্যাড থেকে ওরা অলরেডি 150 থেকে 200 জঙ্গি যারা ভারতে ঢোকার জন্য ওয়েট করছিল, তাদের রাতারাতি ওদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশি দূর ওরা যেতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে শুধু মুজাফফরাবাদ না, ভাওয়ালপুর এবং মুরিদকে, এটা জয়শে মোহাম্মদ আর লস্করে তৈবার হেডকোয়ার্টার। আর বালাকোট স্ট্রাইকের সময় আমরা ওখানে যে অ্যাটাক করেছিলাম, ওরা জায়গাটা হয়তো বাড়িটা সরিয়ে নিয়েছে, তবে আছে ওখানে ভাওয়ালপুর এবং মুরিদকে। এবং আমাদের এক্সাক্ট গ্রিড রেফারেন্স আমরা জানি কোনখানে ওদের এখন বসতি, বিশেষ করে লস্করে তৈবা এবং জয়শে মোহাম্মদ। এই যারা নাশকতার ছক করছে এবং পেছনে আসিম মুনি তাদের মদতপুষ্ট, এই জায়গাগুলো আমরা গুড়িয়ে দেবো এর মধ্যে। কারণ এরা ভারতকে আঘাত করছে, সিমলা চুক্তির আমাদের ও পাকিস্তানি বলেছে এটা নেই, তো আমাদের লাইন অফ কন্ট্রোল বলে এখন আর কিছু নেই অ্যাকচুয়ালি। তবু ভারতের যে মোবিলাইজেশন হচ্ছে, অফ অ্যালার্ট হচ্ছে লাইন অফ কন্ট্রোলে, এবং পাঞ্জাব এবং জম্মুতে ওয়েস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ড, আমরা যেখানে বসে আছি পশ্চিম বাংলা এবং পূর্বাঞ্চলে, আমার মনে হয় যদি বাংলাদেশে কেউ লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে কোনো এই নাশকতার কাজ করতে, ওখান থেকে অ্যাটাক হবে না, নাশকতার কাজ করতে, অথবা ওয়েস্টার্ন ফ্রন্ট এবং নর্দার্ন, আমরা অ্যাকচুয়ালি 2.5 ফ্রন্ট, মানে 2.5টে ফ্রন্টে ভারতবর্ষ লড়বে এবং ভারতবর্ষের সে শক্তি আছে লড়ার।
এবং আমাদের যে আর্মস এবং আর্মামেন্ট আছে এবং এয়ার সুপিরিয়রিটি এবং নেভি সুপিরিয়রিটি আছে, পাকিস্তান নিশ্চিতভাবে তার ঘাম বেরোচ্ছে। সবাই দেখবেন, আমার বলার দরকার নেই, সময়ের অপেক্ষা। যদি আমরা লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করি, তাহলে পাকিস্তান কি অবস্থা হবে ভারতবর্ষে 140 কোটি মানুষ দেখতে পারবে। অনেক অনেক ধন্যবাদ কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর আমরা জানি বোফোর্স গান নিয়ে তার একটা মানে, এবং সুন্দরভাবে আমরা জানতে পারলাম যে সত্যিই তো লাইন অফ কন্ট্রোল নেই, যেটা জনমতের ঘটনা ঘটার পর থেকে লাহোর চুক্তি বাতিল, সিমলা চুক্তি বাতিল হওয়ার পরে এই ঘটনাটা নিয়ে আমরা বিস্তৃতভাবে চর্চায় গেছি, ফলে এখন আমরা যাবো না, মানে পুরো জঙ্গি ঘাঁটি এগুলো গুড়িয়ে দেওয়ার কথা, মানে একটা প্ল্যানিংয়ে, মানে এক্স যেহেতু আর্মি অফিসার এই জায়গাটা করে, আপনি যে জায়গাটায় ছিলেন একটু ওই জায়গাটা, এই যে ভিত্তি আসিম মুনির, সবার মুখে একটা কথা, এই লোকটা মানে এই লোকটা এই মুহূর্তে গোটা এই উপমহাদেশের নাম্বার 1 ভিলেন হয়ে গিয়ে দাঁড়িয়েছে, যে এরকম কথা বললো। অথচ আমারও প্রশ্ন জাগে যে ভারতবর্ষে এত ঐতিহাসিক আছে, এত সেকুলার লিবারেল এত মানুষ আছেন, না আমি তাদের যথেষ্ট রেসপেক্ট নিয়েই বলছি, কেউ আসিম মুনিরের এই ব্যাপারটাকে কিন্তু কেউ কখনো প্রতিবাদ করলো না সেভাবে, যে দ্বিজাতি তত্ত্বের এরকম ভয়ঙ্কর কথা সে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে। দেখুন, পাকিস্তান তৈরি হয়ে রয়েছে দ্বিজাতি তত্ত্বের ওপর, কাজেই পাকিস্তান খুব ঘটা করে দ্বিজাতি তত্ত্বকে যদি মানে নস্যাৎ করার চেষ্টা করে, তাহলে তো পাকিস্তানের যে অস্তিত্ব বা বাংলাদেশের যে অস্তিত্ব সেটা বিপন্ন হবে। কাজেই তারা এটা করবে না, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু এখানে আসিম মুনির যেটা করেছেন, যেটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা একটু কম ফোকাস হচ্ছে, সেটা হচ্ছে যে এতকাল কিন্তু দুজনে আলাদা, হিন্দু এবং মুসলমান আলাদা, এই উপমহাদেশে তারা একসাথে একটাই রাজনৈতিক অস্তিত্বের নিচে থাকতে পারে না, এটা ছিল বক্তব্য। এইবারে মুনিরের বক্তব্য এটা কিন্তু এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে যে হিন্দুরা ইনফিরিয়ার, মুসলমানরা সুপিরিয়ার। এই যে ইসলামিস্ট সুপিরিয়রিটি, এইটা কিন্তু খুব খোলাখুলিভাবে এতদিন ধরে আলোচনায় আসেনি। এটা মুনির বারবার বলছেন যে আমরা সুপিরিয়ার, ওরা ইনফিরিয়ার, যেটা আপনি যদি খুব পুঁথিগতভাবে দেখেন এই পাবেন যে উই আর চোজেন পিপল, আমরা হচ্ছি শ্রেষ্ঠ, আমাদেরকে আলাদা করে কিছু একটা কারণে তৈরি করা হয়েছে, আমরা কম সংখ্যকেও কিন্তু ওদেরকে মানে দেখে নেব, যেরকম দেখেছিলাম জঙ্গে বাদরে। ওই জঙ্গে বাদরের একটা ধর্মীয় গুরুত্ব আছে, আমি সেই ডিটেলে যেতে চাই না। তো এইভাবে ওরা নিজেদের যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা তৈরি করে। আর আপনি সমাজবিজ্ঞানের যে কথাটা বলছিলেন, আপনি দেখবেন যে এখনকার যে আলোচনা, গত 2 বছর 3 বছর 5 বছরের আলোচনায় বারবার চলে আসছিল যে কোটাটাকে নতুনভাবে বুঝতে হবে, সেন্সাসটা আবারও করতে হবে, মিলিটারির মধ্যে কতজন কোন ধর্মের আছে সেটা বুঝতে হবে, কোন জাতের আছে সেটা বুঝতে হবে। তো মিলিটারির ধর্ম হয়, শরবতের ধর্ম হয়, ফলের ধর্ম হয় আমাদের দেশে, কিন্তু ঘটনা হচ্ছে যে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না বা সন্ত্রাসবাদের ধর্ম হয় না। এই গোটা জিনিসটা সমাজবিজ্ঞানেরই কিছু অধ্যাপক এবং কিছু ছাত্ররা, কিছু গবেষকরা প্রমোট করেছে, এবং এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দের একটা জমি তৈরি করে দেওয়া, যে জমির উপর দাঁড়িয়ে এসে আসিম মুনির বলবেন যে আমরা সুপিরিয়ার, এবং দুপাশ থেকে মিসাইল আসবে, হিন্দুদেরকে বুচার করা হবে। এইটা হচ্ছে গোটা স্ট্র্যাটেজি, যেটা 140 কোটির পরাক্রম তো এখনো কখনো দেখেনি। এটা ঠিক কথা যে এই ধরনের ক্রিটিক্যাল থিওরি, এটাকে আমরাও ক্রিটিক্যাল চোখেই দেখব, ক্রিটিক্যাল থিওরিকে আমরা ক্রিটিক্যাল চোখেই দেখব নিঃসন্দেহে। আমি একটু আসবো হচ্ছে একটা কথা, 2টা ফ্রন্টের কথা কিন্তু বললেন, কেননা সত্যি কথা অমৃতসর বা ওই যে জায়গাটা এবং মানব ঢাল, যেটা হচ্ছে তাদের যে মুভমেন্ট আর কি লাহোরে, এবং একটা ফ্রন্ট তো হচ্ছে অবশ্যই কাশ্মীর এলওসির ব্যাপারটা নেই। 2 নম্বর আরেকটা আছে মানে যে আপনি দেখলেন না কিছুদিন ধরে, প্রথমে হচ্ছে বাংলাদেশের একটা আছে এই আসিফ নজরুল, না তার খুব ভালো সোনায় মোড়ানো চরিত্র শুনেছি, তার খুব ভালো লোক, এমনি লোকটা ভালো, শুধু মাঝে মধ্যে যাই হোক। আরেকজন হচ্ছেন ওই যে হচ্ছেন মহাজ্ঞানী এবং হচ্ছেন মেটাকুলাস ডিজাইনের যিনি আর্কিটেক্ট, কোকরানো চুল, কি যেন নাম, হ্যাঁ মাহফুজ আলম। এরা পোস্ট দিচ্ছে, কেউ লস্করি তৈবার প্রেমে পড়েছে, কেউ হচ্ছে এই করেছে, আবার পোস্ট উইথড্র করে দিচ্ছে। এই উইথড্রটা কেন করতে হচ্ছে? বাংলাদেশে কি পরিস্থিতির বদল হলো? ওখানে তো কিছু হয়নি, হচ্ছে তো পাকিস্তানে বা হচ্ছে জম্মু কাশ্মীরে। ওখানে কি হলো বলুন তো ব্যাপারটা একটু, অনেকদিন বাংলাদেশকে ধরা হয়নি তো একটু জানতে চাইছি।
বিষয়টা হচ্ছে এদের এই যে একটা কথা আছে যে 93,000 পাতলুন উতারা থা, পাতলুন মানে প্যান্ট খুলে গেছিল, 93,000-এর প্যান্ট খুলে গেছিল, এরা এদের সমর্থক। তো ন্যাচারাল কোর্সে ভোরবেলা 5টায় দিয়ে 7টার মধ্যে উইথড্র করবে, দিস ইজ দেয়ার ন্যাচারাল ক্যারেক্টার। ওরা তো পাকিস্তানকে নিজের বাবা মনে করছে, তো বাপটা করেছে, ছেলেও তাই করবে। এটা তো একটা পোস্ট দিয়ে প্যান্ট খুলে যায়। তো বিষয়টা হচ্ছে যে এরা কেউই কিছু না, এরা কখন কোনটা বলছে, কখন, এদের প্রত্যেকের একটা টেন্ডেন্সি ফলো করবেন, টাকাটা এদের মূল উদ্দেশ্য। কিন্তু সুপিরিয়র জাতি হলে এই টাকা কেন মূল প্রশ্ন আসবে? আসিম মুনির যে বলেছে যে উই আর সুপিরিয়র দেন হিন্দুজ, তাহলে টাকার প্রশ্ন আসবে, টাকা হারাম। পাগল কখনো নিজেকে পাগল বলে না। ওরা যে তাও ইনফেরিয়র, ঠিক। তার বড় প্রমাণ নিজেরা সুপেরিয়র বলছে, ওদেরকেও সুপেরিয়র বলছে না। এরা একেবারে উন্মাদ টাইপের ক্যারেক্টার। তো সুতরাং আমি এদেরকে নিয়ে আলোচনা, মানে বাংলাদেশকে নিয়ে আলোচনা, আপনি বলছেন আড়াইটা ফ্রন্ট, আমি আড়াইটা ফ্রন্টও বলছি না, আমি বলছি 0.2, আরো কিছুটা কমিয়ে দিলাম। তার কারণটা আপনাকে মানে পরিষ্কারভাবে বুঝতে হবে। এদের বেসিক যে জায়গাটা আছে, এরা এখন পর্যন্ত ভূগোলটা বোঝে না, এরা অর্থনীতি বোঝে না। এরা দুটো জিনিস বুঝেছে, ওই গাজবাতুল হিন্দ এদের পড়িয়েছে, আর সবচেয়ে বড় কথা এরা কিন্তু ইসলামটাকে মানছে না। আমি আপনাকে আজকে একটা জিনিস বলে রাখছি, পাকিস্তানের নিজস্ব একটা ইসলামিক ক্যারেক্টার আছে। এখানে যারা ইসলামটাকে প্র্যাকটিস করে তাদের বেশিরভাগই কিন্তু ইসলামটাকে মানছে না। যদি সেটাই হতো তাহলে তো ওয়াইসির দেশগুলো তো এসে একেবারে সবাই তো লাফিয়ে পড়তো। ওয়াইসিতে পাকিস্তান চেষ্টা করছে ওয়াইসি কে ইনভলভ করার, বাংলাদেশ চেষ্টা করেছিল ওয়াইসি কে ইনভলভ করার, ওরা তো আসছে না। বাস্তবতাটা কোথায়? ওরা টাকা পাচ্ছে না। মূল গল্পটা হচ্ছে টাকা পেতে হবে, এবং এই যে কাজটা ওরা করেছিল সেটা আসিম মনির নিজের চেয়ার বাঁচানোর জন্য করেছিল, আর আজকে আসিম মনির সেটা করে ফেসে গেছে। এবং আমি আপনাকে আজকে একটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি, তো কাল বাদে পরশুদিন এরকম শুনবেন যে আসিম মনির কাউকে না কাউকে দিয়ে মোদিজির কাছে পা ধরাচ্ছে। সেটা হতে পারে, কারণ ইমরান খানের এখনো কোনো বক্তব্য আসেনি। আমি আপনাকে এখনো বলছি, ইমরান খানের কোনো স্টেটমেন্ট আসেনি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট, আমি বুঝতে পেরেছি আপনি কোন পয়েন্টটা বলছে। একটু ইতিহাসটা ছোট্ট করে বলে দিচ্ছি, জ্যোতির কাছে আসছি। সেটা হচ্ছে ইমরান খান মানে পাকিস্তান আর্মির একদা ডার্লিং ইমরান খান, তাকে ক্ষমতায় বসানো, এবং সেই সময় এবং তারপরে ক্ষমতার যখন যাচ্ছে, আসিম মুনির আইএসআই থেকে আর্মি চিফ হচ্ছেন, ইমরান খানের ক্ষমতা যাচ্ছে, এরকম অবস্থা খুব ভারতের প্রশংসা, ভারতের পররাষ্ট্রনীতির খুব প্রশংসা। দীপ্তিমানবাবু, আপনি বলতে চাইছেন ওর কোনো এখনো বক্তব্য নেই, অর্থাৎ ওকে আবার ব্যবহার করতে পারে, এক্স ডার্লিংকে, পাক আর্মির ইমরান খানকে ব্যবহার করতে পারে। আপনি বলছেন মোদিজির পায়ে ধরে ফেলতে, সেটা অসম্ভব কিছু না। এই ব্যাপারে ছোট ভাই কিন্তু আরো ভালো গুণ অর্জন করেছে প্রথম থেকেই, সেটা হচ্ছে বাংলাদেশ বিপদ গলা চেপে ধরবে, আর যেই পরিস্থিতি গেল পায়ে এসে গিয়ে ডাইভ দেবে। আমি একটু আসবো যে ইনফিরিয়ার সুপিরিয়ার এই যে জায়গাটায় একটা হচ্ছে যে স্ট্রং ন্যারেটিভ, তবু আমার কথা হচ্ছে বিজেপি সরকার বা তাদের হচ্ছে তাদের একটা ন্যারেটিভ আছে, হিন্দুত্বের ন্যারেটিভ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ন্যারেটিভের যুদ্ধ করবে, এটা স্বাভাবিক, কোনো গোপন কোনো ব্যাপার না। কিন্তু ভারতবর্ষের এই যে একটা সীমানা বা নতুনভাবে হচ্ছে ভারতবর্ষের নির্মাণ করতে চাইলে, এই যে বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র মজুদ থাকে, বিভিন্ন এলাকা, আমি কোনো বলছি না, বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র মজুদ থাকে। আবার কারোর হচ্ছে যে বাড়িতে একটা লাঠিও নেই। আমি কোনো উইপানাইজড সোসাইটির কথাও বলতে চাইছি না, কিন্তু এই তারতম্য, এই বিষয়, এটা তো একটা আধুনিক রাষ্ট্রে প্রায় 10 বছর হয়ে গেল, 15 বছরের দিকে, যেমন অন্যান্য বেকারত্ব, মানে গোটা দেশের মানুষের যে বেকারত্ব বা এই জায়গাগুলো যেমন অ্যাড্রেস করা দরকার, নিরাপত্তার ব্যবস্থা, এই জায়গাগুলো কিন্তু আগামী সময় কি ভাবার দরকার আছে না নেই? এই মুহূর্তেও এখনো পর্যন্ত নেই। না, অবভিয়াসলি ভাবার দরকার রয়েছে, কারণ একটা রাষ্ট্র, একটা কল্যাণকামী রাষ্ট্র, সেখানে দাঁড়িয়ে যদি আপনার আজকে ভাবুন মুর্শিদাবাদের হিন্দুদের কথা, তারা যদি আজকে মনে করছে, এবং তারা মনে করছে ইনফ্যাক্ট, যে আমরা এখানে থাকতে পারবো না, আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। এইবার একটা রাষ্ট্র যখন, তার মানে তাদেরকে প্রোটেকশন দিতে বাধ্য হচ্ছে। একটা রাষ্ট্রের কাজ কি শুধুমাত্র কি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া? একটা রাষ্ট্রের কাজ কি শুধুমাত্র কি আমি রাস্তা তৈরি করে দিলাম, কারেন্ট চলে গেল, এটাই কি কাজ?
নাকি রাষ্ট্রের কাজ তার নাগরিকের সুরক্ষা প্রদান করা? তাহলে একটা রাষ্ট্র যখন তার নাগরিককে সুরক্ষা দিতে পারছে না, সেটা কিন্তু একটা এটার একটা মানে সিগনিফিক্যান্ট একটা ইম্প্যাক্ট রয়েছে এর। তার কারণ হচ্ছে আগামী দিনে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এটা একটা চরম বাধা। আজকে যদি ল শুড বি সেম ফর অল, যদি ল একজন মুসলমানের ক্ষেত্রে যেটা হবে সেটা একজন হিন্দুদের ক্ষেত্রে হওয়া উচিত, একজন হিন্দুদের ক্ষেত্রে যে ল হওয়া উচিত সেই সেম ল তো মুসলমানের ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে আপনার ধরুন পুলিশের ক্ষেত্রে কি হলো, মুর্শিদাবাদে পুলিশ পৌঁছাচ্ছে না, মুর্শিদাবাদতেই বারবার আসছে কেন? না, আমি একটা উদাহরণ দিচ্ছি। Okay. ওটা উদাহরণ আমি এই কারণের জন্য দিচ্ছি, দিস ইজ দ্য মডেল। আমার কথা হচ্ছে মুর্শিদাবাদ যখন ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে তখন কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছি। মুর্শিদাবাদ যখন ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে তখন জনসংখ্যাটা দেখুন একই, ওই 25-30% মতোই মনে হয় হিন্দু ছিল। আমার রাইট দীপ্তিমান দা? হ্যাঁ ওরকম ওরকমই ছিল। 32 হ্যাঁ, ওরকমই ছিল। কিন্তু ওটা যে কি করে ভারতে এলো আমি তো জানি না, আমার ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারিনি। ফলে এটা তো তাহলে ভারত রাষ্ট্রকেই ভাবা উচিত আগামী দিনে, এটা তো শুধু রাজ্যের কি করে বিষয়টা হয়ে যাবে। অবভিয়াসলি ভাবার সময় এসেছে। তো আজকে আমাদেরকে হিউম্যানিস্ট হওয়ার সময় এসেছে। আজকে সেকুলার থেকে এই যে ইন দ্য নেম অফ সেকুলারিজম আপনি যেটা বলছিলেন, ইন দ্য নেম অফ সেকুলারিজম আমি প্রমোট করছি জেহাদি গোষ্ঠীকে। আমার কাছে হরগোবিন্দ হলে আমি প্রতিবাদ করব না, আমার কাছে অঙ্কিত শর্মা হলে প্রতিবাদ করব না, আমার কাছে পেহেলগাঁও হলে প্রতিবাদ করব না, আমার কাছে গাঁজা হলে আমি প্রতিবাদ করব, বাংলাদেশ হলে প্রতিবাদ করব না। এই সেকুলারিজমের জন্য কিন্তু দেশভাগ। সুতরাং এই যে আপনার আমার বক্তব্য হচ্ছে যে এই মানসিকতা, এই মানসিকতার উপরে উঠে আমাদেরকে হিউম্যানিস্ট হওয়ার দরকার রয়েছে। আমার মনে হয় সংবিধানে সেকুলারের পাশে একটা হাইপেন দিয়ে একটা হিউম্যানিস্ট শব্দটা যোগ করার প্রয়োজন রয়েছে। ওকে, নিঃসন্দেহে যদি সেরকম হয়, তোমাদের হাতে সংখ্যাধিক্য আছে, ভেবে দেখতে পারো কিভাবে সংবিধান বহুবার সংস্কার হয়েছে। হ্যাঁ, ভারতের স্বাধীনতা আন্দোলন কিন্তু প্রকৃতপক্ষে শুরু হয়েছিল যখন ভারতীয়দের থেকে আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যে অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছিল তখন থেকে। এই কলকাতা শহরেই এখানকার যারা জমিদার, মানে অন্যান্য জায়গার জমিদার কলকাতায় থাকতেন, তারা মূলত আন্দোলনটা শুরু করেছিলেন। কাজী অস্ত্র রাখা এবং নিজেকে সুরক্ষিত রাখার প্রয়োজনটা বাঙালি হিন্দুরা বহু যুগ ধরে এটা ফিল করে, যেটা নতুন কিছু নয়। এবার একদম এখানে চলে আসি, নরেন্দ্র মোদীর সরকার বললেন যে অগ্নিবীর প্রকল্পে আমি সবাইকে অস্ত্র শিক্ষা দেব, ভবিষ্যতে তারা আর্মিতে জয়েন করবেন কি করবেন না পরের কথা, কিন্তু অগ্নিবীর স্কিমটার তাহলে আজকে কোথায় দাঁড়িয়ে আছে? ক্রিটিক্যাল থিওরি আটকে দিল না, সেটা তো জ্যোতিদা বলতে পারবেন যে অগ্নিবীরকে কেন আটকে দেওয়া হলো, এনআরসি কেন আটকে দেওয়া হলো, কেন হিন্দুদের পৃথিবীর যে কোনো প্রান্তের হিন্দু অন অ্যারাইভাল ভিসা পাবে না, কেন হচ্ছে আপনার এই কৃষি আইন একবার দিয়ে একবার তুলে নেওয়া হলো। এটা ঠিক কথা। মানে অগ্নিবীরটা ইজ দ্য নিড অফ দি আওয়ার। এই যে হিন্দু বা পারসিকিউটেড যারা পাকিস্তান থেকে রাজস্থানে এসছে, কেউ কেউ গিয়ে, আমি জানি না সেখানেও আবার অন্য কোনো কালচার কাজ হচ্ছে না, পুলিশ গিয়ে বলে এই তোমাদের যেতে হবে, সাথে সাথে টেনশন শুরু হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এগুলো দেখা উচিত, ইটস এ ভেরি সিরিয়াস থিং। তুমি তাদেরকে দেবে কি দেবে না? পারসিকিউটেড হিন্দু ফ্রম পাকিস্তান নেই, 1% রেখে দিয়েছে কোন রকমে, তাদেরকে তুমি নিয়ে এসছো, অথচ তারা কিছু জানে না। আমি বলছি পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী হিন্দু সে যদি পারসিকিউটেড হয় যাবে কোথায়? সে ভারত না, সে ভারতে আসবে, কিন্তু স্থানীয় প্রশাসনকে বলতে হবে তো ডিস্টার্ব করো না। স্থানীয় প্রশাসন কেন যাচ্ছে, রাজস্থানের পুলিশ কেন যাচ্ছে ওদের গিয়ে বলতে, বা কেউ যাচ্ছে, এটা তো সহজে বুঝতে পারি আমরা, বুঝতেই পারছো না? মানে যাই হোক, ঠিক আছে, পরের দিন হবে, চলতে থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত, একটা হিন্দু ডিপোর্টেশন হবে না, জ্যোতি চ্যাটার্জি এবং অবশ্যই দীপ্তিমান সেনগুপ্ত, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।